হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কম্পারেটিভ আড্ডা। আমি সুব্রত স্যার। আজকে আমি তোমাদের ভারতের অর্থনীতির নতুন একটি ক্লাস নিয়ে এসেছি। আজকে এটা আমাদের প্রথম ক্লাস। তো এটা ভারতের যে অর্থনীতি তার ফার্স্ট ক্লাস আজকে আমরা শুরু করব। তোমরা জানো যে এর আগে তোমাদের ম্যাথামেটিক্সের ক্লাসও কিন্তু দেওয়া হয়েছে, হিস্ট্রি ক্লাস দেওয়া হচ্ছে, তোমাদের জিওগ্রাফি ক্লাস দেওয়া হয়েছে, সায়েন্সের ক্লাস সেগুলো দেওয়া হয়েছে, তারপর হচ্ছে রিজনিংয়ের ক্লাস হচ্ছে, ইংলিশের ক্লাস হচ্ছে। তো প্রত্যেকটি ক্লাস তোমরা কিন্তু দেখবে, ওকে? কারণ এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর ম্যাথামেটিক্সের ক্লাস তোমরা জানো যে পিএসসির প্রত্যেকটি পরীক্ষাতে থাকে, ইংলিশও থাকে। শুধুমাত্র ফুড এসআই কেবল পিডিতে ইংলিশ থাকে না, তাছাড়া ক্লার্কশিপ, ডব্লিউবিসিএস, পুলিশ প্রত্যেকটি পরীক্ষাতে কিন্তু ইংলিশ, রিজনিং এগুলো থাকে। পিএসসি কিছু পরীক্ষা বাদ দিলে সেখানে কিন্তু রিজনিং কিছু কিছু পরীক্ষা থাকে না। তো তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। এবং ভারতের অর্থনীতি এখান থেকেও কিন্তু তোমাদের প্রত্যেকটি পরীক্ষাতেই প্রশ্ন আসে, কারণ জেনারেল স্টাডিজের মধ্যে কিন্তু এই ভারতের অর্থনীতি কিন্তু ঢুকে পড়ছে। তো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। তো প্রথমে আমাদের ভারতীয় অর্থনীতি পড়ার আগে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কি, যে অর্থনীতি কী। তো অর্থনীতি বা অর্থশাস্ত্র হলো কি না, সামাজিক বিজ্ঞান এর একটি শাখা যা পণ্য এবং সেবার উৎপাদন, সরবরাহ, বিনিময়, বিতরণ এবং ভোগ ও ভোক্তার আচরণ নিয়ে আলোচনা করে। তো এখানে অর্থনীতি কী মোটামুটি প্রত্যেকেই জানো। আমরা এই যে ভারতের অর্থনীতির তোমাদের কিন্তু যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট, স্পেশালি যেগুলো পরীক্ষায় প্রায় আসে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যেগুলো পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, ওকে? এবার সম্পদ সীমিত কিন্তু চাহিদা অফুরন্ত এই মৌলিক পরিপ্রেক্ষিতে সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা অর্থনীতির প্রধান একটা উদ্দেশ্য। কি বলছে, যে সম্পদ হচ্ছে সীমিত। আমাদের যদি দেশে বা আমাদের ওয়ার্ল্ডে যদি দেখা যায়, সম্পদ কিন্তু কী আছে না, এটা সীমিত, কিন্তু এই চাহিদা কিন্তু প্রচুর, ঠিক আছে? তো তার জন্য কী করতে হয় না, আমাদের যে অর্থনৈতিক ব্যবহারটা কিন্তু এখানে করেই চলে আসছে, যে কীভাবে আমাদের সেই চাহিদাটা মেটাবো। আমাদের হয়তো সেই অর্থটা থাকছে না, কারণ অর্থটা আমাদের একটা সীমিত, একটা লিমিট থাকছে, কিন্তু চাহিদা আমাদের কিন্তু প্রচুর। তো কীভাবে সেগুলোকে ব্যালেন্স করব, সেগুলোই হচ্ছে কি আমাদের এই অর্থনীতি। এবার অর্থনীতির এগুলো বিভিন্ন ভাগ আছে, পরিবারের জন্য আলাদা অর্থনীতি, দেশের জন্য আলাদা অর্থনীতি, পুরো বিশ্বের জন্য একটা আলাদা অর্থনীতি, প্রত্যেকটির জন্য প্রত্যেকটির কিন্তু একটা ভাগ আছে, কিন্তু প্রত্যেকটির কিন্তু যে উদ্দেশ্য এম সেটা কিন্তু একই থাকে। অর্থনীতি শব্দটি ইংরেজি ইকোনমিক্স শব্দের প্রতিশব্দ। ইকোনমিক শব্দটি কোথা থেকে এসেছে, যে এটা এসেছে ঐকোনমিয়া থেকে এটি এসেছে, যার অর্থ হচ্ছে কি, যার অর্থ হচ্ছে গৃহস্থালী পরিচালনা। 1776 সালে অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ তিনি কি বলেছেন, তিনি অর্থশাস্ত্রকে সংজ্ঞায়িত করেছেন জাতীয় সম্পদের প্রকৃতি, উপযোগিতা ও ব্যবহার সম্পর্কে অনুসন্ধানকারী একটা শাস্ত্র হিসাবে তিনি এটিকে ডেফিনেশন হিসেবে দিয়েছেন, ঠিক আছে? এবার আমরা মেন যে ফ্যাক্ট সেখানে আমরা ঢুকব। সেটা কি দেখতে হবে, যে অর্থশাস্ত্রের শাখাসমূহ। তো এই যে অর্থশাস্ত্রের এর দুটো শাখা আছে, একটা হচ্ছে কি ক্ষুদ্র অর্থনীতি, আর একটা হচ্ছে বৃহৎ অর্থনীতি। ক্ষুদ্র অর্থনীতির এর ইংলিশ হচ্ছে কি মাইক্রো ইকোনমিক্স। এই মাইক্রো ইকোনমিক্স এটা কি জিনিস, এটি স্বতন্ত্রভাবে ব্যক্তি বা সংস্থার বিশেষের অর্থনৈতিক সমস্যা নিয়ে আলোচনা করে। এখানে কি বলছে, এটা স্বতন্ত্রভাবে কোনো একটি ব্যক্তি বা কোনো একটি ছোটো একটি সংস্থার তার অর্থনৈতিক যে সমস্যা সেগুলো নিয়ে আলোচনা করে এই ক্ষুদ্র অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্স। কীরকম, যেমন হচ্ছে কোনো ব্যক্তির যে মালিক, কোনো একটি হয়তো মালিক বা কোনো একটি ব্যক্তির কোনো একটা কোম্পানি আছে, বা কোনো একটি ভোগকারী বা ক্রেতা, অথবা কোনো একটি পরিবারের অর্থনৈতিক যে আলোচনা, এই ব্যাপারগুলো কিন্তু এই ক্ষুদ্র অর্থনীতির মধ্যে ঢুকছে, ঠিক আছে? এই শাখাটি বাজারের পণ্য, পরিষেবা, ব্যক্তিগত যে অর্থনৈতিক সমস্যাগুলো সেগুলি বিষয়গুলি কিন্তু এখানে তুলে ধরে। অর্থাৎ বাজার ব্যবস্থা ক্ষুদ্র অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কি বলছে, অর্থাৎ বাজার ব্যবস্থা ক্ষুদ্র অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ভূমিকা পালন করে। ওকে, এবার যেটা আমরা জানবো সেটা হচ্ছে বৃহৎ অর্থনীতি, অর্থাৎ এর ইংলিশ হচ্ছে কি না ম্যাক্রো ইকোনমিক্স। এই ম্যাক্রো ইকোনমিক্স এটা কি, এটির পরিধি কিন্তু এটা বিস্তীর্ণ। এটির পরিধি কি, এটির পরিধি হচ্ছে বিস্তীর্ণ। এটা কি করছে, এটি অর্থনীতির সেই শাখা যা সমষ্টিগত বৃহত্তম অর্থনীতির বিষয়বস্তু ও কার্যকারিতা সম্পর্কে আলোচনা করে। যেমন কোনো চাকরিতে যে নিয়োগ বা এমপ্লয়মেন্ট, দেশের যে জিডিপি, দেশের মধ্যে যে মুদ্রাস্ফীতি, এই বিষয়গুলো কিন্তু এখানে কি করছে, আলোচনা করছে। মানে একটা বৃহৎ অর্থে এটা কিন্তু ঢুকে যাচ্ছে। তাছাড়া কি, তাছাড়াও যেমন হচ্ছে জাতীয় আয়, অর্থাৎ আমাদের যে ন্যাশনাল ইনকাম, এই জিনিসগুলো কিন্তু এর মধ্যে ঢুকছে। সরকার বা বৃহত্তর অর্থনৈতিক সম্পর্কিত বিষয়গুলি যেমন বেকারত্ব, দরিদ্র, মুদ্রাস্ফীতি, এগুলোতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ম্যাক্রো অর্থনীতি। কিসে, যেমন বেকারত্ব, দারিদ্র, তারপর হচ্ছে মুদ্রাস্ফীতি, এই ধরনের যে জিনিসগুলো এগুলোতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়াও এর মধ্যে যেগুলো ঢুকছে সেগুলো হচ্ছে কি, যেমন হচ্ছে যে সরকারি যে সংস্থা, যারা মনে করো আমাদের যে বিভিন্ন সম্পদের যে কর আদায়কারী, তারপর যারা হচ্ছে ভর্তুকি প্রদান, এই জিনিসগুলো কিন্তু এই ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে কিন্তু ঢুকে যাচ্ছে। ওকে, এরপর আমাদের নেক্সট যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে অর্থনীতির প্রকারভেদ। ফার্গুসনের মত অনুসারে 3 প্রকার বৃহৎ অর্থনীতি আমরা দেখতে পারি। কার মতে, ফার্গুসনের মতে আমরা 3 প্রকার বৃহৎ অর্থনীতি আমরা দেখতে পারি। এরকম ধনতান্ত্রিক অর্থাৎ ক্যাপিটালিস্ট ইকোনমি, পরিকল্পিত অর্থনীতি অর্থাৎ প্ল্যান্ড ইকোনমি, আর হচ্ছে কি মিশ্র অর্থনীতি অর্থাৎ মিক্সড ইকোনমি। এবার আমাদের এর যে ডিটেলসগুলো আমাদের এখানে জানতে হবে। তো প্রথমে কি জানবো, প্রথমে যেটা আমরা জানবো সেটা হচ্ছে কি ধনতান্ত্রিক বা ক্যাপিটালিস্ট ইকোনমি। ফার্গুসনের মতে ধনতান্ত্রিক ব্যবস্থা হলো একটি মুক্ত বাজার অর্থনীতি। এটি হচ্ছে মুক্ত বাজার অর্থনীতি। এই নামগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এটি স্বয়ংক্রিয় এবং স্বনিয়ন্ত্রিত ব্যবস্থা, যেটি ব্যক্তি বা সংস্থার স্বার্থ লাভের জন্য কাজ করে। এই ব্যবস্থা প্রতিযোগিতামূলক। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ওকে, এখানে তোমাদের আর কিছু জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে অর্থনৈতিক সম্পদের মালিক এবং সে সিদ্ধান্ত নেয় কীভাবে এবং কোথায় অর্থ যে সম্পদগুলোকে ব্যবহার করা হবে। অর্থাৎ এই যে ধনতান্ত্রিক অর্থনীতি, এখানে কিন্তু অর্থনৈতিক সম্পদে কিন্তু একজন মালিক থাকছে এবং বাজারের চাহিদা ও সরবরাহ পণ্যের মূল্য নির্ধারণ করে ও তার থেকে নির্ধারিত হয় লাভের পরিমাণ। সরকার শুধুমাত্র মূল পরিকাঠামো গঠন ও বাজার নিয়ন্ত্রণের মূল বিধি নিয়মগুলি তৈরি করে এবং এই অর্থনীতিতে সম্পদ যত সম্ভব দক্ষতার সঙ্গে ব্যবহার করা হয়, কারণ এতে লভ্যাংশের পরিমাণ সবচাইতে বেশি হয়। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর বাজার অর্থনীতি যে লিসেজ ফেয়ার মেনে চলে, যার মানে এই অর্থনীতি সরকার নিয়ন্ত্রণমুক্ত। এটি কিন্তু সরকার নিয়ন্ত্রণমুক্ত এবং এই ধরনের যে ব্যবস্থা তাকে বলা হয় লিসেজ ফেয়ার। ঠিক আছে, এরপর আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে পরিকল্পিত অর্থনীতি। পরিকল্পিত যে অর্থনীতি অর্থাৎ প্ল্যান্ড ইকোনমি। এই অর্থনীতি সরকার কর্তৃক পরিকল্পিত ও নিয়ন্ত্রিত। এটি হচ্ছে কি সরকার কর্তৃক নিয়ন্ত্রিত। সরকার সম্পদ বণ্টন করে এবং পণ্য ও পরিষেবার মূল্য নির্ধারণ করে। এখানে কিন্তু পুরোটাই সরকার করছে। আগেরটা যেমন পুরো একটা মালিক বা পুরো একটা কোম্পানি করছিল, এখানে কিন্তু পুরো জিনিসটাই কিন্তু একটা কোম্পানি করছে। এই ব্যবস্থায় অর্থনৈতিক বৃদ্ধি কিন্তু মন্থর। এখানে কি হচ্ছে, অর্থনৈতিক বৃদ্ধি কি হয়,
মন্থর হয়, কিন্তু আগেরটা কিন্তু অর্থনৈতিক লাভ কিন্তু প্রচুর হয়, কারণ আগেরটা হচ্ছে কি ক্যাপিটালিস্ট ইকোনমি। এই ব্যবস্থায় অর্থনৈতিক বৃদ্ধি হচ্ছে মন্থর, এবং এর কারণ কি না, এই অর্থনৈতিক চাহিদা ও সরবরাহের মূলনীতিকে উপেক্ষা করে থাকে। এই ব্যবস্থায় সরকার সমস্ত অর্থনৈতিক সম্পদ ও উৎপাদনের উপকরণের কিন্তু মালিক হয়, এবং এই সংস্থার কিন্তু মূল উদ্দেশ্য কিন্তু লাভ করা নয়, আয়ের বৈষম্য কমানো এবং মূল্যের ক্ষেত্রে এটা স্থিতাবস্থা আনাই হচ্ছে এর লক্ষ্য। এবং লাভ করাটা যেহেতু মূল উদ্দেশ্য নয়, তাই সম্পদের সর্বাধিক বা সন্তোষজনক ব্যবহার হয় না। ঠিক আছে, এখানে কিন্তু মূল উদ্দেশ্য কিন্তু লাভ করা নয়। ঠিক আছে, যে আমি যে পুরো লাভ করব এরকম কিন্তু এর কিন্তু কোনো উদ্দেশ্য কিন্তু থাকে না, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। ঠিক আছে, এরপরে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে কি না মিশ্র অর্থনীতি, অর্থাৎ মিক্সড ইকোনমি। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ধনতান্ত্রিক এবং আদেশমূলক বা এই যে পরিকল্পনামূলক তার হচ্ছে মিশ্রণ। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্যাপিটালিস্ট প্লাস প্ল্যান্ড ইকোনমির মিক্সড এটা। ঠিক আছে, এখানে উৎপাদন থেকে লাভ ও সামাজিক উন্নয়ন উভয়ের ওপর জোর দেওয়া হয়। এক্ষেত্রে সম্পদের মালিকানা সরকার ও বেসরকারি সংস্থা বা ব্যক্তিবিশেষের হাতে থাকে। এক্ষেত্রে মালিক কী হচ্ছে, মালিক হচ্ছে সরকার, গভর্নমেন্ট, প্লাস হচ্ছে কোনো প্রাইভেট অর্গানাইজেশন। ঠিক আছে, এই অর্থনীতিতে সম্পূর্ণ সরকারি বা সম্পূর্ণ বেসরকারি ও উভয়ের যৌথ কিন্তু এখানে দেখা যায়। এখানে কিন্তু সরকার এবং কোনো একটি বেসরকারি যে মালিক দুজনে কিন্তু এর মধ্যে থাকছে। তার ফলে কি হচ্ছে, এবং এই যে সংস্থা, এই যে উভয় যে অর্থনৈতিক এই মেলবন্ধনের ফলে কি হচ্ছে না, সম্পদে কিন্তু যত সম্ভব সন্তোষজনক ব্যবহার হয় এবং লাভের সাথে সাথে সামাজিক উন্নয়নকেও কিন্তু গুরুত্ব দেওয়া হয়। ভারতীয় যে অর্থনীতি, এই ইন্ডিয়ান যে ইকোনমি, এটা কিন্তু আমাদের হচ্ছে কি এই মিক্সড ইকোনমির একটা এক্সাম্পল। আমাদের ভারতে যে ইকোনমি দেখা যায় সেটা হচ্ছে কিন্তু এই মিক্সড ইকোনমি, এটা কিন্তু অবশ্যই ভালো করে মনে রাখবে। এরপর আমাদের যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, যেটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং এখান থেকে কিন্তু তোমাদের প্রচুর প্রশ্ন কিন্তু আমাদের আসে, এবং পরীক্ষা থেকে কিন্তু এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে, এটা কিন্তু ধরে রাখো। সেটা হচ্ছে কি, যে ভারতের অর্থনীতির তিনটে ক্ষেত্র আছে। কী কী? একটা হচ্ছে প্রাইমারি সেক্টর, যার বাংলা হচ্ছে প্রাথমিক ক্ষেত্র। দুই হচ্ছে সেকেন্ডারি সেক্টর, যার বাংলা হচ্ছে গৌণ ক্ষেত্র। আর তিন হচ্ছে টার্সারি সেক্টর, এটাকে টার্সারি সেক্টর হিসাবেই বলা হয়, বা পরিষেবা সেক্টর পরিষেবা ক্ষেত্র বলা যেতে পারে। তো এই যে তিনটে ক্ষেত্রে, এই তিনটে তত্ত্বের প্রবক্তাকে না, এই তিনটে ক্ষেত্রের এই তত্ত্বটির প্রবক্তা হলেন, এনারা হলেন অ্যালান ফিশার, দুই হচ্ছে কোলিন ক্লার্ক, আর তিন হচ্ছে জিন ফোরস্টি। তো এই নামগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। এবং এই তথ্য অনুযায়ী অর্থনৈতিক ক্রিয়াকলাপগুলো কম মাথাপিছু যে আয়ে প্রাথমিক ক্ষেত্র থেকে গৌণ ক্ষেত্র পরিচালিত হয় এবং সর্বশেষে টার্সারি ক্ষেত্রে পরিচালনা হয়। দেশগুলি উন্নয়নের প্রাথমিক অবস্থায় রয়েছে, তাদের জাতীয় আয়ের মূল অংশটাই কিন্তু প্রাথমিক ক্ষেত্র থেকে আসে। যে দেশগুলো দেখবে যে উন্নয়ন একটু নিচের দিকে, সেগুলি কিন্তু তাদের আয় কিন্তু মেনলি কিন্তু এই যে প্রাথমিক বা প্রাইমারি সেক্টর থেকে আসে। এবার এই প্রাইমারি সেক্টর কী, বা গৌণ সেক্টর কী, বা টার্সারি সেক্টর কী, সেগুলো কিন্তু আমরা এখন দেখব। ওকে, তো এই যে প্রাইমারি সেক্টর, এই প্রাইমারি সেক্টর কী না, এই ক্ষেত্রের যে ক্রিয়াকলাপ যে প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল, যেমন হচ্ছে কৃষিকাজ, পশুপালন, মৎস্যপালন, এই ধরনের যে জিনিসগুলো সেগুলো হচ্ছে প্রাইমারি সেক্টর। আর প্রাইমারি সেক্টর কিন্তু যেগুলো একটু কম ডেভেলপমেন্ট যে দেশগুলো, সেগুলোই কিন্তু, যে এখন কিন্তু প্রাইমারি সেক্টর খুবই কম দেশেই দেখা যায়, মানে একদম আফ্রিকান কিছু দেশ যেখানে হচ্ছে একদম মানে আদিবাসী এলাকাগুলো, আদিবাসীও ঠিক বলা যায় না, যেগুলো হচ্ছে যারা পিছিয়ে আছে অনেকে এখনও, সেই জায়গায় কিন্তু এই প্রাইমারি সেক্টর দেখা যায়। তো আর সেকেন্ডারি ফ্যাক্টর কি, সেকেন্ডারি সেক্টর হচ্ছে বা গৌণ ক্ষেত্র হচ্ছে
এক্ষেত্রে প্রাকৃতিক সম্পদ বা প্রাথমিক যে ক্ষেত্রের উপাদানগুলোকে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। যেমন হচ্ছে আমরা যে আখ থেকে চিনি উৎপাদন করি, কার্পাস থেকে যে পোশাক তৈরি করি। তো এখানে কি হচ্ছে, এই ক্ষেত্রে ক্রিয়াকলাপ শিল্প তৈরিতে কাজে লাগছে, এই ক্ষেত্রকে শিল্পক্ষেত্র বলা হয়। যেমন খনন কার্য, নির্মাণমূলক কাজ, বিদ্যুৎ, কল ও জল সরবরাহ, এই ধরনের জিনিসগুলো হচ্ছে কিন্তু সেকেন্ডারি সেক্টর বা গৌণ ক্ষেত্রের মধ্যে ঢুকছে। আর টার্সারি সেক্টর হচ্ছে কি, টার্সারি সেক্টর এটি প্রাথমিক ও গৌণ উভয় ক্ষেত্রকে সরবরাহ প্রদান করে এবং উভয়ের বিকাশে ভূমিকা নেয়। এই ক্ষেত্রটি পরিষেবা উৎপন্ন করে ও প্রদান করে। যেমন উৎপাদিত পণ্যের পরিবহন ও বন্টন, যোগাযোগ পরিষেবা, ব্যাংক পরিষেবা, জীবন বীমা, এই ধরনের যে পরিষেবা এই জিনিসগুলোর মধ্যে ঢুকছে। যে দেশ টার্সারি সেক্টরের অনেক উন্নত লাভ করে বা যে দেশগুলো দেখবে অনেক উন্নত, যেমন আমেরিকা, ইংল্যান্ড, জাপান, চায়না, সেসব দেশে কিন্তু মেন যে জিডিপি সেটা কিন্তু আসে এই টার্সারি সেক্টর থেকে। টার্সারি সেক্টর থেকে যত বেশি আমাদের পরিষেবা পাওয়া যাবে সেই দেশ কিন্তু তত উন্নত হবে, তত অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু তত এগিয়ে থাকবে। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এবার আমাদের যেটা জানতে হবে যে আমাদের দেশে যে জিডিপিতে এর অবদান কী। প্রাইমারি সেক্টরে যদি 2022-23 হিসাব দেখা যায়, তো প্রাইমারি সেক্টরের জিডিপিতে অবদান হচ্ছে 20.78%, সেকেন্ডারি সেক্টরের জিডিপিতে অবদান হচ্ছে 25.89%, আর টার্সিয়ারিতে আমাদের জিডিপিতে অবদান হচ্ছে সবচাইতে বেশি 53.33%। এটা 2022-23 মতে। এখন আমি একটা চার্ট দেখাবো, যেটা হচ্ছে 2022-23 একটা হিসাব, সেক্টর ওয়াইজ জিডিপি ইন ইন্ডিয়া 2022 থেকে 2023। তোমাদের এখানে কিন্তু এই প্রাইমারি সেক্টর, তারপর সেকেন্ডারি সেক্টর, টার্সারি সেক্টর প্রত্যেকটি ভাগ কিন্তু দেখিয়ে দিয়েছে এবং এগ্রিকালচার থেকে কত সেগুলি কিন্তু পুরো চার্ট এখানে আছে। মাইনিং থেকে কত, ম্যানুফ্যাকচারিং থেকে কত, ইলেকট্রিসিটি গ্যাস থেকে কত, কনস্ট্রাকশন থেকে কত পার্সেন্টেজ জিডিপি, পাবলিক যে অ্যাডমিনিস্ট্রেশন, ডিফেন্স, তারপর হচ্ছে ফিনান্সিয়াল, রিয়েল এস্টেট, তারপর হচ্ছে ট্রেড, হোটেল, ট্রান্সপোর্ট, যে প্রত্যেকটা জিনিসে কিন্তু এখানে একটা চার্ট দেওয়া আছে কোন জিনিস থেকে কোন জিনিসের কত জিডিপির অবদান 2022-23 যে সেশনে, সেটা কিন্তু এখানে দেওয়া আছে। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট এখানে তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে জিডিপিতে অবদান প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর এবং টার্সারি সেক্টরে মোটামুটি কতটা, সেটা তোমাদের মাথায় রাখতে হবে। আর প্রাইমারি সেক্টর বলতে কী বোঝায়, সেকেন্ডারি সেক্টর বলতে কী বোঝায়, টার্সারি সেক্টর বলতে কী বোঝায়, তার এক্সাম্পলগুলো কী, সেই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে। ওকে, কারণ এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন কিন্তু আসে। ওকে, তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে। কীরকম প্রশ্ন আসতে পারে, হয়তো বললো যে কৃষিকাজ এটা কোন সেক্টরের মধ্যে পড়ে, প্রাইমারি সেক্টর নাকি সেকেন্ডারি সেক্টর নাকি টার্সারি সেক্টর, আর কোনো একটা অপশন দিয়ে দিল, তো তোমাদের এখানে অ্যান্সার হবে প্রাইমারি সেক্টর। যেমন ব্যাংক পরিষেবা, এটি কোন সেক্টরের মধ্যে ঢুকছে, তো এই ধরনের কিন্তু প্রশ্ন তোমাদের কিন্তু আসতে পারে। তো তোমাদের কিন্তু এই জিনিসগুলো কিন্তু অবশ্যই ভালো করে মাথায় রাখতে হবে। ওকে, তারপরে হচ্ছে আমাদের অর্থনীতি কী ধরনের অর্থনীতি, এখান থেকে হয়তো অপশন দিয়ে ধনতান্ত্রিক, পরিকল্পিত, মিশ্র নাকি কোনোটি নয়। তো তোমাদের এখানে যেমন উত্তর হবে মিশ্র অর্থনীতি। তো এই জিনিসগুলো তোমাদের কিন্তু ভালো করে মাথায় রাখবে। ওকে, তো আজকের ক্লাস তাহলে এখানে শেষ করছি। তোমাদের নেক্সট দিন আমরা যে আমাদের দেশের যে জাতীয় আয় সেই ব্যাপারে তোমাদের একটি ক্লাস আমি তোমাদের করাবো। ওকে, তোমাদের কিন্তু এখানে যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো কিন্তু তোমাদের পড়াবো, বাড়তি কিছু আমি তোমাদের বেশি কিছু পড়াবো না। ঠিক আছে, যেগুলো খুব ইম্পর্টেন্ট সেই টপিকগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করব। তাহলে এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো আর ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ।